শেষ হলো বিপিএলের একাদশ আসরের গ্রুপ পর্বের ম্যাচ। গ্রুপ পর্বের শেষে কারা যাচ্ছে সুপার ফোরে, কারাই বা সর্বোচ্চ রান সংগ্রহ বা কে সর্বোচ্চ উইকেট শিকারী, এই বিষয় নিয়েই মোহনা নিউজ রুমে আজকে কথা বলবো। আপনাদের সঙ্গে আছি আমি কাজী পাপ্পু। দর্শক, আপনারা জানেন যে গতকালকেই গ্রুপ পর্বের ম্যাচ শেষ হয়েছে বিপিএলে। সেখানে দুর্বার রাজশাহীকে পিছনে ফেলে খুলনা টাইগার সুপার ফোর নিশ্চিত করেছে, অর্থাৎ এলিমিনেটর রাউন্ড নিশ্চিত করেছে। এলিমিনেটর রাউন্ডে তাদের প্রতিপক্ষ রংপুর রাইডার, যারা এইবারের বিপিএলে দারুণ একটা স্টার্ট করেছিল, পরপর 8 ম্যাচ জয় পাওয়ার পর এই দলটিকে নিয়ে আশা করেছিল যে সবাই এরাই কোয়ালিফায়ারের প্রথম দল হিসেবে থাকবেন। কিন্তু যখন তারা কোয়ালিফায়ারের নিশ্চিত করলো, তারপরে যেন দলটি ছন্দপতন ঘটলো। ছন্দপতনের মূল কারণটা হলো তাদের যে টিম কম্বিনেশন ছিল, সেই টিম কম্বিনেশনটা ভেঙে যাওয়া। অর্থাৎ খুশদিল শাহ, যিনি রয়েছিলেন মিডল অর্ডারে, দারুণ পারফরমেন্স করেছিলেন, ব্যাট কিংবা বল দুই জায়গাতেই তার পারফরমেন্স ছিল। সেই খুশদিল শাহ চলে যাওয়ার পর কিন্তু তাদের এই জায়গাটা একটা ফাটল ধরে, অর্থাৎ তাদের যে টিম কম্বিনেশন সেই জায়গাটা চলে যায়। এবং খুশদিল শাহ যাওয়ার পরে কিন্তু তারা টানা 4টি ম্যাচ হারে, কিন্তু তারপরও তারা সুপার ফোর নিশ্চিত করে কিন্তু এলিমিনেটর দল হিসেবে। এই এলিমিনেটর যে দুই দল, সেটা হলো রংপুর রাইডার্স এবং খুলনা টাইগার্স, তারা দুজনের ভিতরে যে জিতবে তারা কিন্তু কোয়ালিফায়ার যারা করেছেন, অর্থাৎ কোয়ালিফায়ারের যে ম্যাচটি হবে আগামীকাল সন্ধ্যা 6:30টায়, সেই ম্যাচে মুখোমুখি হবে চিটাগং কিংস এবং ফরচুন বরিশাল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। এই দলটিকে মিনি বাংলাদেশ জাতীয় দল বলাই যেতে পারে। কে নেই দলটিতে? তামিম ইকবাল খান রয়েছেন মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, এবাদত হোসেন, তাইজুল ইসলাম, রিশাদ খান, নাইম হাসানের মতো তারকা ক্রিকেটাররা। ফরেন কালেকশনটা যদি দেখি, তাদের মোহাম্মদ নবী রয়েছেন, দারুণ পারফর্ম করছেন। ফাহিম আশরাফ এই বিপিএলে পারফর্ম করে তিনি কিন্তু পাকিস্তান দলের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা পেয়েছেন। এই ফাহিম আশরাফ, যাকে অনেকদিন দলের বাইরে ছিলেন তিনি জাতীয় দল, সেই ফাহিম আশরাফ দারুণ ছন্দে রয়েছেন। আকিব জাভেদ রয়েছেন। তো সব কিছু মিলে এই দলটি চেষ্টা করছেন সুপার ফোরে কোয়ালিফায়ার রাউন্ডে একজন ফার্স্ট বোলার দলকে ইনক্লুডেড করতে। সেক্ষেত্রে তারা নিউজিল্যান্ডের অ্যাডাম মিলনের সাথে কথা বলছেন যে তাকে যদি পাওয়া যায় এবং সে যদি আসলে দলের সাথে যুক্ত হয়, তাহলে কিন্তু খুব বড় একটা সারপ্রাইজ হবে এবং ফরচুন বরিশালের যে বোলিং ইউনিটটা রয়েছে সেটা আরও স্ট্রং হবে। পাশাপাশি রংপুর রাইডার্সের দিকে যদি তাকে, তারাও কিন্তু বেশ কয়েকজন ফরেন ক্রিকেটারের সাথে কথা বলতে, যাদের ভিতরে রয়েছে ডেভিড ওয়ার্নার রয়েছেন, ডেভিড ভিজা রয়েছেন, এই আন্দ্রে রাসেল রয়েছেন, সুনীল নারিন রয়েছেন। এদেরকেও কিন্তু তারা কথাবার্তা বলছেন যে তাদেরকে দলের সাথে কোনোভাবে জয়েন করা যায় কিনা। কিন্তু আপনারা জানি যে আসলে শুধু বিপিএল এইবার চলছে না, বিপিএলের পাশাপাশি কিন্তু অনেকগুলো আরও টি20 লিগ চলছে, যার কারণে এইবারের বিপিএলে আমরা সেই মানের খুব একটা যে তারকা খ্যাতি ক্রিকেটার পেয়েছি তা কিন্তু নয়। তারপরেও দেশি ক্রিকেটাররা পারফরমেন্স করেছেন, বল কিংবা ব্যাট দুই জায়গায় দেশি ক্রিকেটারদের জয়কার ছিল। এবং পাশাপাশি এবারে বিপিএলের শুরুর আগে যে ফানুস উড়িয়েছিল, প্রত্যাশার ফানুস, আমরা দেখেছিলাম যে গত 10টি আসরে ব্যাটসম্যানরা রান পাচ্ছিলেন না, 120 130 রানের স্কোর করে ম্যাচ, অনেকে এইটাকে ডিপেন্ড করে ম্যাচ জিতে যাচ্ছিল, সেখান থেকে বের হয়ে এসেছিলো। অর্থাৎ একটা স্পোর্টিং উইকেট দেখেছিলাম, যেটা দরকার ছিল ক্রিকেটারদের ক্যারিয়ার ভালো করার জন্য, সেই স্পোর্টিং উইকেট দেখেছিলাম। রানের ফোয়ারা চড়েছে, ব্যাটসম্যানরা রান পেয়েছে, বোলাররা চেষ্টা করেছে ওই উইকেটে নিজেদের কীভাবে মেলে ধরে কীভাবে উইকেট নেওয়া যায় সেই চেষ্টাটা করেছে। সব কিছু মিলে বিপিএলের শুরুটা দারুণ ছিল। তারপরে কিন্তু একটা ছন্দপতনটা কোথায় বললাম, কেন বললাম, সেটা হলো যে বিপিএলে এবার কিছু পেমেন্ট ইস্যু নিয়ে ঝামেলা হয়েছিল, যেখানে রয়েছিলেন দুর্বার রাজশাহীর নাম এসেছিল, চিটাগং কিংসের নাম এসেছে, তাদের একটা পেমেন্ট ইস্যু নিয়ে সমস্যা ছিল। কিন্তু দুর্বার রাজশাহী এখনও পেমেন্ট ইস্যু সেভাবে ক্লিয়ার করেনি আমরা যতটুকু জেনেছি। কিন্তু ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে তাদের যে ফরেন কালেকশন, অর্থাৎ যারা হোটেল ছাড়েনি, ফরেন ক্রিকেটাররা জানেন যে তাদের খেলা আরও 2 দিন আগেই শেষ হয়ে গিয়েছিল। সেখান থেকে তারা এখনও হোটেল ত্যাগ ছেড়ে দেশে ফিরে যেতে পারেনি, বিকজ অফ তাদের প্লেন ফেয়ার বা পেমেন্ট ইস্যু ছিল। সেই পেমেন্ট ইস্যু হয়তো বা ক্লিয়ার হয়েছে এবং আজকে তারা দেশ ছাড়বেন থাই এয়ারওয়েজে করে। এবং সেখানে ফরেন যে 5 জন ক্রিকেটার রয়েছে তাদের পাশাপাশি কোচিং স্টাফ তারা চলে যাবে। এবং দেশি ক্রিকেটারদের পেমেন্টের ক্ষেত্রে এখনও কোনো ডিসিশন বা কোনো সিদ্ধান্ত তারা আসেনি। কিন্তু আমরা গতকালকেই দেখেছি যে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তিনি পিসিবি বোর্ড প্রেসিডেন্ট ফারুক আহমেদ, নাজমুল আবেদিন ফাহিম, তারা সবাই একটা মিটিং করেছে, যেখানে একটা ডিসিশন হয়েছে যে দুর্বার রাজশাহীকে তারা
স্ট্রেট বলে দিয়েছেন যে যত দ্রুত সম্ভব এই পেমেন্ট ক্লিয়ার করতে না হয় তারা কিন্তু আইনি ব্যবস্থা নেবে। অর্থাৎ এই জায়গাটা একটা সমস্যা ছিল, সেটা হয়তোবা আস্তে আস্তে সমাধান হয়ে যাবে এবং দুর্বার রাজশাহী হয়তোবা সময়ের সাথে সাথে তারা তাদের পেমেন্টগুলো ক্লিয়ার করবে। চিটাগং কিংস তাদেরও একটা এই সমস্যা ছিল, তারাও আস্তে আস্তে পেমেন্ট ক্লিয়ার করছেন। অনেক ফরেন ক্রিকেটারদের মাঝখানে দাবি ছিল তারা পেমেন্ট পাননি, আস্তে আস্তে তারাও কিন্তু পেমেন্ট ক্লিয়ার করে আসছেন। বাট এটা হলো যে আমরা সবই জানি বিভিন্ন মাধ্যমে, কিন্তু ভিতরের খবর আসলে কি সেটা বলা খুবই কষ্টকর। কারণ হয়তোবা টিম ম্যানেজমেন্টের চাপে হয়তোবা প্লেয়াররা এখন মুখ খুলতে চাচ্ছেন না যে আদৌ তারা পেমেন্ট পাচ্ছে কি পাচ্ছে না। আমরা দেখেছি যে এবারে পেমেন্ট ইস্যু বাদ দিলে আরেকটা ইস্যু সামনে এসেছে, সেটা হলো ফিক্সিং ইস্যু। বিপিএলে এর আগে একটা ফিক্সিং হয়েছিল 2012 সালে, যেখানে মোহাম্মদ আশরাফুলকে ক্রিকেট থেকে নির্বাসিত হতে হয়। এবারও কিন্তু সেই ফিক্সিং ইস্যু রয়েছে এবং ফিক্সিং ইস্যুতে প্রায় 13 জন ক্রিকেটারের নাম এসেছিল, যার ভিতরে অন্যতম একজন নাম আছে, সেটা হলো সাইফুদ্দিন, যিনি জাতীয় দলের অনেকদিন বাইরে রয়েছে, তার নাম এসেছে এনামুল হক বিজয়ের নাম। এবং তারা দুজনেই কিন্তু খুব হতাশ এবং তারা একটা কথা বলেছেন, বিশেষ করে এনামুল হক বিজয়, তিনি কিন্তু বলেছেন যে তারা জানতে চাচ্ছেন যে কেন কোনো কিছু জানার আগে তাদের নাম চলে আসে এবং এই বিষয়ে তারা আইনি ব্যবস্থা নেবে। অর্থাৎ সব কিছু মিলে বিপিএলটা যেভাবে প্রত্যাশার ফানুস উড়িয়ে শুরু করেছিল, সেই প্রত্যাশার গ্রাফিকটা কিন্তু নিচের দিকে নেমে গিয়েছে। অর্থাৎ কিছু কিছু জায়গায় গাফলতির কারণে ছিল। এবং গতকালকে বিসিবি প্রেসিডেন্ট যখন বললেন ফারুক ভাই যে আসলে 16 বছরও তো এই সমস্যাটা ছিল, কিন্তু 16 বছরে যে সমস্যাটা ছিল সেই সমস্যা কাটানোর জন্যই তো তিনি দায়িত্ব নিয়েছিলেন। সেটা হয়তো তিনি চেষ্টা করছেন, তিনি এখনও চেষ্টা করে যাচ্ছেন যে কিভাবে এই জিনিসগুলোকে ওভারল্যাপ করা যায়। এবং পরবর্তী বিপিএল তিনি কিন্তু অনেক স্ট্রংলি কালকে বলেছেন যে পরবর্তী বিপিএল আরও স্ট্রংলি থাকবে, আরও সব কিছু সমস্যার সমাধান হবে। ফ্রাঞ্চাইজিগুলোর সাথে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, এরপরের যে ফ্রাঞ্চাইজিগুলোর চুক্তির মেয়াদ হবে সেটা কিন্তু বড় আকারে হবে এবং সব কিছু গোছানো থাকবে। এবার হয়তো বা তাদের হাতে সময় ছিল না, তার কারণে হয়তো বা কিছুটা অগোছালো ছিল, কিন্তু তারপরেও তিনি কিন্তু স্ট্রেটলি বলেছেন যে কোনো কিছুকেই ছাড় দেওয়া হবে না। অর্থাৎ প্লেয়ারদের পেমেন্ট যদি না পায় সেখানেও কোনো ছাড় দেওয়া হবে না ফ্রাঞ্চাইজিদের। আপনি যদি কোনো ফিক্সিং করে থাকে সেখানে স্ট্রেট প্লেয়ারদেরকে যা যা শাস্তি পানিশমেন্ট দেওয়া দরকার সেই পানিশমেন্টগুলো তিনি কিন্তু দিয়ে থাকবেন। এবং এবারে আমি আসি, যদি এবারের বিপিএলের পারফরমেন্সের গ্রাফটা যদি দেখি, এবারের বিপিএলে আমি যদি টপ 3 জন ব্যাটসম্যানের নাম বলি, সেই টপ স্কোরার সেখানে কিন্তু তানজিদ তামিম, যিনি এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে রয়েছেন। বাংলাদেশের মানে ওপেনার আসলে তামিম ইকবালের পর আমরা এখন পর্যন্ত সেই মাপের কোনো ওপেনার পাইনি। সেই তানজিদ তামিম এবার কিন্তু বিপিএলে এখন পর্যন্ত গ্রুপ পর্ব শেষ হওয়ার পর সর্বোচ্চ রান সংগ্রহ করেছেন। তার সর্বোচ্চ রান কিন্তু 485। এরপরে নাইম শেখ, অনেক দিন যাবৎ দেশের এই ক্রিকেটার ন্যাশনাল টিমের বাইরে রয়েছেন। অর্থাৎ নাইম শেখের এবারের বিপিএলের পারফরমেন্সটা দারুণ ছিল, তিনিও প্রায় 400-র উপরে রান করেছেন। 3 নম্বরে অবস্থান কার? 3 নম্বরে অবস্থান দুর্বার রাজশাহীর এনামুল হক বিজয়ের, যার নামে ফিক্সিংয়ের একটা কথা উঠেছেন, কিন্তু মাঠে তার পারফরমেন্সে কোনো ভাটা পড়েনি। অর্থাৎ এনামুল হক বিজয় দারুণ পারফরমেন্স করেছেন, তার দল কিন্তু পারফরমেন্স করেছেন। দুর্বার রাজশাহী তারা পেমেন্ট পাচ্ছে না কি সমস্যা হচ্ছে এটা নিয়ে মাঠে কোনো ঝামেলা হয়নি। কারণ একটা কথা মনে রাখতে হবে, ক্রিকেটাররা কিন্তু প্রফেশনাল, তাদের কিন্তু ধ্যান জ্ঞান পুরোটাই মাঠে ক্রিকেট খেলা। তো মাঠের বাইরে তাদের নিয়ে কী আলোচনা হচ্ছে সেটা তারা ফোকাসে আনেন, এবং ফোকাসে না আনার কারণে দুর্বার রাজশাহী যতই নানা জটিলতায় থাকুক না কেন তারা কিন্তু মাঠে পারফরমেন্স করেছেন এবং প্রথম 6টা ম্যাচ জিতেছে এবার দুর্বার রাজশাহী। এবং এবার আসি একটু যদি বোলিংয়ের দিকে আসি, সেই বোলিংয়ের দিকেও কিন্তু কিছু তারকা ক্রিকেটার রয়েছে। তাসকিন আহমেদ দারুণ পারফরমেন্স করেছেন, তাসকিনকে এবারে বিপিএলের টপ উইকেট শিকারী বলতে হয়। তো সব কিছু মিলে বিপিএলে দেশি ক্রিকেটারদের জয়কার ছিল, পাশাপাশি ফরেন ক্রিকেটাররা ভালো করছেন। তো এই ছিল মোহনা নিউজ রুম থেকে। আরেকটা জিনিস আমি একটু জানিয়ে রাখি, সেটা হলো যে আজকেই কিছুক্ষণ আগে বাংলাদেশের একজন নির্বাচক হান্নান সরকার, তিনি কিন্তু তার নির্বাচক পদ থেকে সরে দাঁড়াচ্ছেন। অর্থাৎ তিনি যে কারণটি দেখিয়েছেন, তিনি আসলে আমরা জানি যে কাজী মোহাম্মদ সালাউদ্দিন যিনি রয়েছেন বাংলাদেশের দেশ সেরা কোচ, সেই সালাউদ্দিনের পথ হয়তো তিনি অনুসরণ করতে চাচ্ছেন। তিনি চাচ্ছেন যে তার ক্যারিয়ারটা কোচিং ক্যারিয়ারে সমৃদ্ধ করতে, এবং এর জন্য তিনি কোচিংয়ে ফোকাস দেওয়ার জন্যই হয়তো বা নির্বাচক প্যানেলটা ছাড়তে চাচ্ছেন। পাশাপাশি তিনি বলেছেন যে তার স্যালারি, যা বেতনটা রয়েছে সেটা নিয়েও হয়তোবা তার ভিতরে একটু কষ্ট রয়েছে, হয়তোবা তার স্যালারিটা। আপনারা জানেন যে গত হাবিবুল বাশার সুমনের জায়গায় স্থলাভিষিক্ত হয়েছিলেন হান্নান সরকার, তো তিনিও আজকে তার পদ ছেড়ে দিয়েছেন। তো মোহনা নিউজ রুম থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।